দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আমাটির ভেপুর একটি নতুন অধ্যায় বাঁশবাগানের মাছ সেটি নিয়ে আলোচনা করব। এই অধ্যায় শুরু হয়েছিল এমনভাবে, সেখানে দেখানো হয়েছিল ক্রমাগত বৃষ্টি পড়ছে, বৃষ্টির বিরাম নেই, আর মাঝে মাঝে এমন জোরে জোরে বৃষ্টি আসছে যে চারিদিক ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছে। হরিহর সেই যে বাইরে গিয়েছিল, তারপর থেকে মোটে 5 টাকা মাত্র বাড়িতে পাঠিয়েছিল। তারপর থেকে হরিহরের আর খোঁজও নেই, পাত্তাও নেই, কোনো টাকা পয়সাও নেই। এদিকে সর্বজয়া প্রতিদিন ভাবতে থাকে কাল সকালেই হয়তোবা আবার টাকা পাঠাবেন তিনি অপুকে বলেও রাখেন যে অপু, পিয়নের দিকে একটু নজর রাখিস বাবা, মানে পোস্টম্যানের দিকে। তিনি ছেলেকে বলে রাখেন শুধু খেলা করবি না, ডাক বাক্সটার দিকে একটু নজর রাখবি, আর পিয়ন আসলে পরে তাকে বারবার জিজ্ঞেস করবি। অপু বলল, বাহ, আমি কি জিজ্ঞেস করি না, নাকি আমি বসে থাকি না? কালই তো পটুদের বাড়িতে চিঠি এলো, আমি বারবার জিজ্ঞাসা করলাম যে আমাদের এসেছে নাকি। এদিকে বর্ষা ক্রমাগত হয়েই যাচ্ছে, মানে বর্ষা থামার কোনো নাম নেই। আর অপু মায়ের আদেশে রায়দের চণ্ডী মণ্ডপে গিয়ে বসে থাকে পিয়নের প্রত্যাশায়। বৃষ্টি তো হয়েই চলেছে, এদিকে মেঘ ডাকছে, আর অপু বজ্র বিদ্যুৎকে ভীষণ ভয় পায়। সে ভাবে হয়তোবা দেবতা ক্ষেপে গিয়েছে। সেই মেঘ ডাকার যখন একটা ঝলকানি দেখা যায়, তখন সে চোখ বন্ধ করে এবং কান দুটোতে আঙ্গুল দিয়ে চেপে ধরে। যাই হোক, সেদিনও পিয়ন আসে না, বা তার বাড়ির টাকা পয়সা আসে না। তারপর সে বাড়িতে গিয়ে যে দেখে যে তার মা এবং দিদি মিলে ভিজতে ভিজতে কচু শাক তুলে এনেছে। অপু কচু শাক দেখে বলে, ও মা, কোত্থেকে এনলে এত বড়? দুর্গা বলে যে এত বড় বুঝি, যাও ওই জলের মধ্যে 1 হাঁটু জলে গিয়ে কেটে কেটে নিয়ে আসো, দেখবে কেমন মজা লাগে। সকালবেলা দুর্গার মা সর্বজয়া যখন ঘাটে যায়, সেখানে নাপিত বউয়ের সঙ্গে তার দেখা হয়। সর্বজয়া কোচের তল থেকে কি যেন একটা বের করে নাপিতের বউকে দেয়। সে বের করেছিল কাঁসার একটা রেকাবি। সে নাপিতের বউকে বলে, এটা শুদ্ধ কাঁসা, এর মধ্যে কিচ্ছু মেশানো নেই। সে নাপিতের বউকে বলে, এটা আমার বিয়ের দান, এর মধ্যে কোনো খাদ মেশানো নেই, তুমি এই জিনিসটি রাখো। অনেক জোরাজুরি করার পর নাপিতের বউ সেই জিনিসটি, মানে কাঁসার জিনিসটি রেখে দেয় এবং তার বদলে সর্বজয়াকে একটা আধুলি দেয়। সর্বজয়া তাকে বলে, কথাটি কাউকে যেন না প্রকাশ করো, মানে কাউকে বলতে চেও না। 2-1 দিন পরে আরো প্রচুর বর্ষা নামলো, চারিদিক থই থই অবস্থা তৈরি হলো। শুধু চারিদিকে 1 হাঁটু জল নয়, বৃষ্টির আওয়াজে কোথাও শোনা যাচ্ছে না কোনো কিছু, শো শো আওয়াজ। রাস্তাঘাটে 1 হাঁটু জল। বাঁশবাগানে যে মাথাগুলি রয়েছে, সেই মাথাগুলো মাটিতে লুটিয়ে পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছে। 4-5 দিন এভাবেই অবিশ্রান্ত বৃষ্টি অবস্থায় কাটলো। চারিদিকে জল থই থই অবস্থা আরো বেশি করে হয়ে গেল। অপু কোথা থেকে ভিজতে ভিজতে এসে মাথা মুছতে মুছতে দুর্গার সামনে এসে হাজির হলো। বলল, আমাদের বাঁশবাগানে অনেক জল এসে জমে গিয়েছে দিদি, দেখবি চল। আর এদিকে দুর্গা কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল। সে না উঠেই বলল, কতখানি জল এসেছে ভাই? অপু তখন দুর্গাকে বলল, তোর জ্বর সারলে গিয়ে দেখে আসিস, সেই তেঁতুল তলা পর্যন্ত 1 হাঁটু জল হয়ে গিয়েছে। পরে জিজ্ঞাসা করলো যে মা কোথায় রে? ঘরে তো একটা দানা পর্যন্ত নেই, শুধুমাত্র কয়েকটা বাঁশি চাল ভাজা রয়েছে।
অপু তার মায়ের কাছে জেদ করে, এটা তো হবে না মা, চাল ভাজা দিয়ে কি হবে, আমার যে বড্ড খিদে পেয়েছে, আমি একটু ভাত খাবো। তার মা বলল, এরকম করলে হবে লক্ষ্মীটি, আমি রান্না করব কিভাবে বলো, উনুনের মধ্যে তো জল ঢুকে আছে, সেখানে রান্না করা যায়, অনেকগুলো চাল ভাজা তোমাকে মেখে দেব, সেটি খেও। পরে সর্বজয়া কাপড়ের মধ্যে থেকে কি একটা যেন বের করে অপুদের দেখালো। কি ছিল ওটা বলো তো? একটা জ্যান্ত কই মাছ। তার মা বলল, বাঁশবাগানের ওখানে জল হয়েছে না, সেখানে কই মাছটি হেঁটে হেঁটে যাচ্ছিল, মানে সাঁতরিয়ে যাচ্ছিল, সেখান থেকে সেটিকে ধরেছে। সর্বজয়া বাঁশতলার ওদিকে গেছিল, সেখানে দেখতে পেয়েছে কই মাছটি হেঁটে বেড়াচ্ছিল কান দিয়ে, তখন তাকে ধরেছে। আসলে কি বলতো, বরজপোতার যে গাংটি রয়েছে না, সেই গাংটি জলে থই থই হয়ে গেছে, এর ফলে সেখানকার যে মাছগুলো, সেই মাছগুলো সব ভেসে বেরিয়ে গিয়েছে। দুর্গা সেই কথা শুনে লাফ দিয়ে উঠে যায়, মানে উঠে গিয়ে চেষ্টা করে আর কি, লাফ দিয়ে তো সম্ভব হয় না, তার জ্বর ছিল। সে উঠে তার মাকে বলে, কই দেখি মা মাছটা, এরকম আরো বুঝি মাছ ওখানে রয়েছে, আচ্ছা কান দিয়ে তারা কিভাবে হাঁটে মা? অপু তো সে কথা শুনে পারলে তখনই ছুটে চলে যায় সেই বাঁশ বাগানের দিকে, কিন্তু সর্বজয়া তাকে অনেক কষ্ট করে সেই সময়টিতে থামিয়ে দেয়। দুর্গা বলে, আমার একটু জ্বর সারলে কাল সকালে তুই আর আমি মিলে বাঁশবাগানে যাব মাছ ধরতে, ঠিক আছে ভাই? পরে সে অনেক ভাবে, বাঁশবাগানে মাছ, বাঁশবাগানে কিভাবে আসলো মাছ? মা কি ভালো করে দেখেছে? মা কি ভালো করে খুঁজেছে? খুঁজলে কি আরো পাওয়া যেতে পারে? আমার কপালটা এতটাই খারাপ, আমি দেখতেই পেলাম না মাছ কান দিয়ে কিভাবে হাঁটে। ঠিক আছে, জ্বর যদি আমার সেরে যায়, আমি কাল সকালেই যাব বাঁশবাগানে মাছ দেখতে। যাই হোক, সেই সময় সন্ধ্যাবেলা বাঁশবাগান জুড়ে, মানে সমস্ত গ্রামাঞ্চল জুড়ে সন্ধ্যা নামে এবং ঘুটঘুটে কালো অন্ধকারে গ্রাম ঢেকে যায়। দুর্গা যে বিছানায় শুয়েছিল তার পাশেই সর্বজয়া এবং অপু এসে বসে গল্প করে। সেই সময়টিতে হঠাৎ কি কারণে দুর্গা এবং অপুর মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। অপু সেই ঝগড়ার মধ্যে মায়ের পাশে একটু সরে গিয়ে বসে এবং বলে মাকে যে, মা সেই ছড়াটা কি গো, শ্যামলঙ্কার দেশের যে ছড়াটি, সেই ছড়াটি একটু বলবে? কিছুক্ষণ পর এই শ্যামলঙ্কা নিয়ে, মানে যে কবিতাটি নিয়ে, সেটি নিয়ে দুর্গা এবং অপুর মধ্যে একটু হাসাহাসি হয়। অপুর হাসি শুনে সর্বজয়ার বুকের মধ্যে যেন শেলের মতো লাগে। দুটা না, পাঁচটা না, একটা মাত্র ছেলে তার, সেই ছেলেকে সে হাসি মুখে রাখতে পারে না। কি দুর্ভাগে, মানে দুর্ভাগ্য এতটাই যে সে ছেলের আবদার রাখতে পারে না। তার ছেলে তো এমন কিছু চায় না, সে ঘিও চায় না, লুচিও চায় না, কোনো ভালো মন্দ মন্ডা মিঠাই ইত্যাদিও চায় না, শুধু একটু ভাত চায়। সেটিও যদি মা হয়ে ছেলেকে জোগাড় করে না দিতে পারে, তাহলে তার কেমন কষ্ট হবে। আবার এটাও ভাবে, এই ভাঙা ঘর আর এই টানাটানির সংসার কবে ঘুচবে আমাদের? অপু বড় হয়ে যখন কামাই করবে, তখন হয়তো ঘুচবে। যাই হোক, কথা ভাবতে ভাবতে সর্বজয়া অপুকে আশীর্বাদ, মনে মনে আশীর্বাদ করে যে ভগবান যেন তাকে অনেক বড় করে তোলে। এভাবে তারা চিন্তা করতে করতে তিনজনে ঘুমিয়ে পড়ে। অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভাঙে। অপু তাকে ধাক্কা দিয়ে ডাকতে থাকে, মা ওঠো, গায়ে জল পড়ছে। অপুর ডাকে সর্বজয়া জেগে উঠল। তারপর কোথায় যাবে? আসলে তাদের ঘরের চাল তো ফুটো, ঘরের সর্বত্রই জল পড়ছিল, তাই কিছু করার নেই। তার মা মানে সর্বজয়া সেই যে বিছানাটা, সেই বিছানাটাকে অন্যত্র সরিয়ে নিয়ে গেল, কারণ সেখানে একটু কম জল পড়ছিল। আর তারপর দুর্গার গায়ে হাত দিয়ে দেখলো
দুর্গার গা জ্বরে পুড়ে যাচ্ছে, আর তার শরীরে ছিল একটি কাঁথা, যেই কাঁথাটি বৃষ্টির জলে সম্পূর্ণ ভিজে জবজবে হয়ে গেছিল। সর্বজয়া দুর্গাকে ডাকলো, উঠো মা, একটু তোমাকে অন্যত্র এখন শুতে যেতে হবে, কারণ এখানে জল পড়ছে গায়ের মধ্যে। অন্যত্র বিছানা পাতা হলে ছেলে মেয়ে শুয়ে পড়ল, কিন্তু সর্বজয়ার ঘুম কিছুতেই আসছিল না। কারণ একে তো ঝমঝম করে বৃষ্টি, প্রচন্ড আওয়াজ, তার মধ্যে মেয়ের শরীর ভালো না, কখন কি ঘটে যায় সেই দুর্ভাবনায় সর্বজয়ার ঘুম আসছিল না। তারপর মনে হয় হরিহরের মানে তার স্বামীর, তারই বা হলো কি, চিঠিপত্তর অনেক দিন হয় আসে না, লোকটিও অনেক দিন বেপাত্তা হয়ে গেছে, আদৌ কোথায় আছে সেটিও তারা জানে না। টাকা পয়সা সে চুলোয় যাক, লোকটি তো ফিরে আসবে। সর্বজয়া মা সিদ্ধেশ্বরীর কাছে কামনা করে, মা তোমাকে 5 পয়সার ভোগ দেব, তুমি তাকে ভালোভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। পরদিন সকালে বৃষ্টি একটু থামলো। সর্বজয়া সকালে উঠে দেখলো তাদের পাঁচিলের ধারে যে ডোবাটা, সেই ডোবাটা সম্পূর্ণভাবে জলে ডুবে গেছে। সর্বজয়া দেখতে পেল নিবারণের মা সেই জল বৃষ্টির মধ্যেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই নিবারণের মাকে সর্বজয়া ডেকে বলল, একটু শোনো এদিকে। নিবারণের মা আসলো, তখন তাকে বলল, তোমার ছেলের জন্য যে বৃন্দাবনী শাল তুমি নিতে চেয়েছিলে সেটি কি নেবে? নিবারণের মা বলল, আছে তোমার কাছে? আচ্ছা বৃষ্টিটা আরেকটু থামুক, আমি ছেলেকে সঙ্গে করে নিয়ে আসব, সে এসে পছন্দ করে নিয়ে যাবে। আচ্ছা জিনিসটা নতুন না পুরনো? সর্বজয়া বলল, একটু পুরনো, তবে কেউ ব্যবহার করেনি। আচ্ছা তুমি তোমার ছেলেকে নিয়েই এসো না, দেখবে পছন্দ হবে। তারপর বলল, তোমরা এখন চাল ভাঙাও না। সে বলল সর্বজয়াকে যে এই বৃষ্টি বাদলে কখনো ধান শুকায়, আমরা চাল ভাঙাবো কি করে, ওই কয়েকটা খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম শুধু। সর্বজয়া তাকে অনুরোধ করে বলল, আমাদের জন্য 8 কৌটা চাল দিয়ে যাবে। তখন আরেকটু সরে এসে বলল, আসলে কি বলতো, বৃষ্টি হচ্ছে তো বাজারে যাবার লোক পাচ্ছি না। তাকে বলল, দেখো না টাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু বাজারে যে যাব, গিয়ে যে চাল নিয়ে আসবো, সেই লোকটি পাওয়া যাচ্ছে না। নিবারণের মা রাজি হয়ে গেল, বলল, ঠিক আছে, আমি যখন আসব চাল নিয়ে আসব, কিন্তু বউ ঠাকুরন, আমরা যে ভেটেল ধানের চাল খাই মা, সেগুলি তো বড্ড মোটা, তোমরা খেতে পারবে? আর এদিকে দুর্গা অসুস্থ হওয়ায় তাকে নিম ছাল সেদ্ধ করে করে খাইয়ে খাইয়ে তাকে বিরক্ত উঠিয়ে দিয়েছে। দুর্গার আর নিম ছালের সেদ্ধ খেতে ভালোই লাগে না, কোনো কবিরাজ নাই, বৈদ্য নাই, ওষুধ নাই, শুধু নিম ছালের সেদ্ধ। দুর্গা তার মাকে বলে যে মা, নিম ছালের সেদ্ধ খেতে খেতে আর ভালো লাগছে না, একটু নিমকি আনিয়ে দেবে মা, একটু হালকা মিষ্টি নোনতা এগুলো খেতে খুব ইচ্ছা করছে। সর্বজয়া মনে মনে ভাবলো, একটা সাবু পর্যন্ত জোটে না, তার আবার বিস্কুট কোথা থেকে আমি জোগাড় করব? আর সেদিন তো সকালবেলা মোটামুটি ঠিকই ছিল, বিকেল বেলা আবার বৃষ্টি নামলো। শুধু বৃষ্টি নয়, তার সাথে ঝড়। ঝড়ে একদম চারিদিকটা শো শো আওয়াজ করে চলতে থাকলো, মানে একদম তুলোর মতো পেঁচানো পেঁচানো কালো মেঘ যেন আকাশ জুড়ে দেখা গেল। বৃষ্টির শব্দে কান পাতা যায় না, এমন শব্দ যে কেউ কারো কথা শুনতে পায় না। আর জানলা দরজা তো তাদের মোটামুটি একটু ভাঙাই ছিল, তো তার সাধ্য কি যে এই ঝড়ের বৃষ্টিকে আটকাবে? বেশি রাত্রে যখন বৃষ্টি আসলো, সবাই ঘুমায় পড়লো, কিন্তু সর্বজয়া ঘুমাতে পারলই না। একে তো বৃষ্টির আওয়াজ, তার মধ্যে চিন্তা কি খাবে কালকে, আর
না খেয়ে থেকে থেকে তার মাথা যেন ঝিমঝিম করছিল, তার শরীরও অবসন্ন হয়ে পড়ছিল। ঝড়ের ছাটে ঘর ভিজে গিয়েছিল। সে অপুর গায়ে হাত দিয়ে দেখলো অপুর শরীর সমস্তটাই ভিজে তেনার মতো, মানে ভিজে তেনা যেমন হয় অপুর শরীরও তেমন হয়ে গেছে। সর্বজয়া শুধু ভাবতে থাকে আর কত রাত, কখন সকাল হবে। কোনো রকম একটু হাতড়ে হুতড়ে শালাইটি মানে দেশলাইটি খুঁজে বের করলো এবং কুপিটি জ্বালালো। অপুকে প্রথমে ডাক দিল, অপু ওঠ, এদিকে একটু আয় তো বাবা, এখানে জল পড়ছে। তারপর দুর্গাকে বলল, দুর্গা একটু পাশ ফিরে শো তো, এখানে জলে তো ভিজে গেলি মা। অপু ঘুম ঘুম চোখে ওঠে, একটু এদিক ওদিক দেখলো, তারপর সরে গিয়ে আবার শুয়ে পড়ল। আর দুর্গা তো বেঘরে ঘুমাচ্ছে সেই ভিজা অবস্থাতেই। হঠাৎ এমন সময় হুড়মুড় দুর্মুড় করে একটা শব্দ হলো। সর্বজয়া তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখতে পেল বাঁশঝাড়ের ওদিকে যে পাঁচিলটা ছিল না, সেদিকটা ফাঁকা ফাঁকা লাগছে, মানে কিছু দেখা যাচ্ছে না। আসলে কি বলতো, রান্নাঘরের পাঁচিলটা মানে রান্নাঘরের যে প্রাচীরটা ছিল সেটি ভেঙে পড়ে গেছে, রান্নাঘরটা ভেঙে গেছে বৃষ্টির জলে আর কি। তো সর্বজয়ার খালি একটি কথাই মনে হচ্ছিল, যদি এবার তাদের ঘুমানোর ঘরটা মানে শোবার ঘরটা কোঠাটা যদি ভেঙে যায় তাহলে কি হবে। সর্বজয়া ঈশ্বরকে ডাকলো, হে ঠাকুর, কোনো রকম সকালটা হতে দাও, তুমি ছোট ছোট বাচ্চাগুলোর দিকে একটু তাকাও। হালকা হালকা ভোর যখন হয়েছিল, মানে পুরোপুরি সকাল হয়নি, সবাই জেগে উঠল। আর নীলমণি রায়ের স্ত্রী গরুর ঘরের ওখানে মানে গোয়াল ঘরের ওখানে গিয়েছিল তার অবস্থা দেখতে। এমন সময় নীলমণি মুখুজ্জের বউ ঘরের বাইরে ধপ ধপ করে কিসের যেন বাড়ি দেওয়ার আওয়াজ শুনতে পেল। সে তাড়াতাড়ি করে সেই ভোরবেলা দরজায় গিয়ে দেখলো সর্বজয়া। সে বলল, নতুন বউ এত সকালবেলা? সর্বজয়া ব্যস্তভাবে বলল, একটু ঠাকুরবুকে ডেকে দাও না দিদি, তাড়াতাড়ি করো, দেখো না আমাদের বাড়ি একটু আসতে বলো, দুর্গা যেন কেমন করছে। নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হয়ে গেল, দুর্গা, তার কি হয়েছে, কি হয়েছে বলো। তখন সর্বজয়া বলল, বেশ কদিন ধরেই জ্বর, কিছুতেই ছাড়ছে না, তার মধ্যেই ঠান্ডা বৃষ্টিতে ম্যালেরিয়া জ্বর, এটা এই যাচ্ছে এই আসছে, দুর্গার শরীরটি যেন কেমন হয়ে গিয়েছে। তার উপর কাল রাত্রে জানোই তো কেমন বৃষ্টি হলো, ঝড় বৃষ্টি, সেই ভিজে শরীরে থাকতে থাকতে দুর্গা যেন কেমন হয়ে গেছে, একটু বট ঠাকুরকে তাড়াতাড়ি ডেকে দাও না। সর্বজয়ার চোখের চাউনি যেন কেমন হয়ে গিয়েছে, মানে তার চোখ মুখ যেন একদম পাল্টেই গেছে। তার স্ত্রী মানে নীলমণি মুখুজ্জের স্ত্রী সেটা ভালো নজরে না দেখে মানে বুঝতে পারলো যে কোনো একটা আশঙ্কার ছোঁয়া আছে। সে বলল, আমি তাড়াতাড়ি ডেকে দিচ্ছি, উনি এক্ষুনি যাবেন, চলো তো আমি যাচ্ছি তোমার সাথে, দেখি কি হয়েছে। নীলমণি মুখুজ্জের স্ত্রী বলল, কাল রাত্রে এমন অবস্থা, সেই রাত্রিবেলা ভয়ানক বৃষ্টি, গরুর ঘরে এসে দেখছি গরুগুলো বৃষ্টিতে ভিজছে, তারপর উনি এসে রাত্রিবেলা গরুগুলোকে শুইয়ে দিয়ে অন্যত্র তারপরে ঘুমিয়েছেন, ওই জন্যই উঠতে দেরি হচ্ছে, আমি ডেকে দিচ্ছি এক্ষুনি। তারপর নীলমণি মুখুজ্জে, তার স্ত্রী, তার ছেলে ফণি ও তার দুই মেয়ে সবাই মিলে অপুদের বাড়ি যায়। দুর্গার বিছানার পাশে অপু বসেছিল। নীলমণি মুখুজ্জে ভিতরে ঢুকে জিজ্ঞেস করলেন, অপু কি হয়েছে, দেখি বাবা, একটু আমাকে দেখতে দাও। অপু বললে যে, দেখো না জ্যাঠামশাই, দিদি কেমন সব উল্টো পাল্টা বকছে, ভুলভাল বকছে। তারপর সে বলল, মানে নীলমণি মুখুজ্জে, যে শরৎ দেখি একটু, গা হাতটা একটু ধরে দেখি। হাত ধরে দেখলেন তার প্রচন্ড জ্বর এসেছে। তারপর তিনি বুঝলেন জ্বরটা একটু বেশি হয়েছে। তার ছেলে ফণিকে বললেন, ফণি তুমি তাড়াতাড়ি নবাবগঞ্জে চলে যাও তো, গিয়ে শরৎ ডাক্তারকে
ডেকে নিয়ে আসো, যাও চলে যাও। পরে তিনি ডাকলেন, দুর্গা, ও দুর্গা। এদিকে দুর্গার কোনো সাড়া শব্দ নেই। শরৎ ডাক্তার অবশ্য আসতে একটু দেরি করে দিয়েছিলেন, একটু বেলা হয়ে গেছিল তার আসতে। শরৎ ডাক্তার এসে দুর্গাকে দেখলেন এবং বললেন, তেমন ভয়ের কিছু নেই, আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি, খাওয়াবে এবং নিয়মিত মাথায় জলপট্টি দেবে। এদিকে হরিহর যে কোথায় রয়েছে তার কোনো ঠিকানা নেই। তবুও সর্বজয়া যে পুরাতন ঠিকানাটা জানতো, সেই ঠিকানায় একটি পত্র পাঠানো হলো। পরের দিন ঝড় বৃষ্টি থেমে গেল, আকাশের মেঘ কাটতে শুরু করলো। নীলমণি মুখুজ্জে নিয়মিত দুবেলা এসে অপুদের বাড়িতে দুর্গার খোঁজ নিয়ে যেতেন। ঝড় বৃষ্টি থেমে গেলেও দুর্গার জ্বর কিন্তু সারল না, দুর্গার জ্বর বেড়েই চলল। শরৎ ডাক্তার এবার কিন্তু জিনিসটা ভালো বুঝলেন না। তিনি বললেন, তার বাবাকে আরেকবার পত্র লেখো। তাই হরিহরকে আরেকবার পত্র লেখা হলো। অপু তার দিদির মাথায় জলপট্টি দিচ্ছিল, সব সময় বসে সে এই কাজটিই করছিল। অপু ডাকলো, দিদি একবার কথা বল, দিদি একবার মুখটা তুলে তাকা। দুর্গা যেমন কেমন ঘোর আচ্ছন্নভাবে পড়ে রয়েছে, তার ঠোঁটটি নড়ল, সে স্পষ্টভাবে কথা বলতে পারল না। অপু দুর্গার কাছে মানে তার ঠোঁটের কাছে কানটি নিয়ে গেলেও দুর্গা কি বলতে চাইছিল সেটি বুঝতে পারল না। বিকেলের দিকে জ্বরটা একটু থেমে গেল, দুর্গার একটু ভালো মনে হলো শরীরটা। তারপর সে চি চি করে কি যেন শব্দ করছিল, কিন্তু কেউ সেই শব্দ বুঝতে পারল না। এতক্ষণ সর্বজয়া তার কাছে বসেছিল, কিন্তু বাড়ির কাজের জন্য সর্বজয়া উঠে গেলে অপু তার কাছে এসে বসলো এবং দুর্গা তখন তাকে জিজ্ঞেস করলো, কত বেলা হয়েছে রে? অপু বলল, বেলা এখনো অনেক আছে দিদি, দেখছিস না আমাদের নারকেল গাছের মাথাটায় এখনো রোদ্দুর আছে। অপু আর দুর্গা খানিকক্ষণ চুপ করে রইল, কেউ কোনো কথা বলল না। আসলে অনেক দিন পর রোদ ওঠার ফলে অপুর খুব আনন্দ হচ্ছিল। খানিকক্ষণ পরে দুর্গা অপুকে ডেকে বলল, শোন ভাই অপু। অপু তখন একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, কি রে দিদি? দুর্গা তখন বলল, আমি একটা কথা বলছি, শুনবি? বলল, বল। বলল যে আমি যদি সুস্থ হয়ে যাই আমাকে রেলগাড়ি দেখাবি। অপু বলল, ঠিক আছে, আমি কথা দিচ্ছি তোকে আমি রেলগাড়ি চড়াবো। বাবা আসলে পরে আমরা বাড়ির সবাই মিলে রেলগাড়ি চড়ে গঙ্গা স্নান করতে যাব। সারা দিন সারা রাত এভাবেই কাটলো। ঝড় বৃষ্টি যে কখন থেমে গেছে কারো মনেই পড়ছে না। শরতের আকাশে ঝকঝকে চকচকে রৌদ্র উঠল। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে গায়ে তেল মাখছিলেন, পুকুরে যাবে স্নান করতে। এমন সময় তার স্ত্রী দৌড়ে এসে তাকে বললেন, ওগো শুনতে পাচ্ছ? অপুদের বাড়ির ওদিক থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। ব্যাপারটি কি দেখতে সবাই মিলে ছুটে গেল অপুদের বাড়ি। গিয়ে দেখলো দুর্গার মুখের কাছে সর্বজয়া বসে বসে কাঁদছে এবং তার মুখের কাছে গিয়ে বলছে, একবার চা দেখি মা, একবার চা আমার দিকে চেয়ে তাকা। নীলমণি মুখুজ্জে ঘরে প্রবেশ করে বলল, কি হয়েছে? আচ্ছা সরো দেখি, সবাই একটু হাওয়া বাতাস ঢুকার ব্যবস্থা করে দাও। সর্বজয়া ভাসুর মানে সর্বজয়ার যে ভাসুর নীলমণি মুখুজ্জে, তিনি ঘরে ছিলেন, সেটি সর্বজয়া ভুলে গিয়েও চিৎকার করে বলতে থাকলেন, ওগো কি হলো আমার মেয়েকে কেউ ঠিক করে দাও। আমার মেয়ে কথা কয় না কেন, চোখ খুলে তাকায় না কেন? দুর্গা আর কোনোদিন চোখ খুলল না। দুর্গা চোখ না খোলার পরে শরৎ ডাক্তারকে আবার ডাকা হলো। শরৎ ডাক্তার এসে নাড়ি টিপে দেখে যা বুঝলেন, খুব জ্বর হয়ে তারপর জ্বরটা একটু সেরেছিল,
ঠিক তখনই দুর্গা হার্ট ফেল করে মারা গিয়েছে। ঠিক এরকমই একটা কেস হয়েছিল 10 ঘরার মুখুজ্জেদের বাড়িতেও। আধা ঘন্টার মধ্যে সর্বজয়াদের বাড়ি প্রচুর লোকজনে ভরে গেল। দেখো, এই পর্যন্তই ছিল এই যে অধ্যায়টি, এই অধ্যায়টির আলোচনা। আমরা খুব তাড়াতাড়ি সমস্ত অধ্যায়গুলি একের পর এক আলোচনা করে দেব। আজ তাহলে এটুকুই।